অর্থনৈতিক কিছু সংখ্যা সূচক আর হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াদ সেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। গ্যাস সংকটে বস্ত্র ও পোশাক খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে, ঝুঁকিতে রপ্তানি খাত। 5 দিন ধরে গ্যাস নেই নরসিংদীতে, বন্ধ কারখানা রয়েছে একাধিক, সমস্যার সমাধান চান উদ্যোক্তারা। 1 দশক পর আলোর মুখ দেখছে চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল, বৈদেশিক বিনিয়োগের আশা। পুরোটা সময় আমাদের সাথে আজ আলোচনার জন্য থাকছেন অর্থনীতিবিদ জনাব মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসবো, একটা প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখে নিয়ে আসছি। চরম গ্যাস সংকটে তৈরি পোশাক সহ বস্ত্র খাতের কারখানাগুলোর উৎপাদন নেমেছে অর্ধেকে। উদ্যোক্তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি, ব্যাংক ঋণ পরিশোধ এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, কেবল এলএনজি টার্মিনাল নয়, দেশের বড় গ্যাস ক্ষেত্রগুলোর যে কোনো একটি বন্ধ হলে এমন সংকট আরও হতে পারে। তাই সরবরাহ নিশ্চিতে প্রস্তুতি রাখার পরামর্শ তাদের। দেশের শিল্প বিপ্লব ও অর্থনৈতিক অগ্রগতির মূলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাকৃতিক গ্যাস। বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং শিল্পের জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি। তবে দীর্ঘদিন থেকেই দেশে গ্যাস সংকট চলছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, বিপরীতে মিলছে 2,200 মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে প্রায় 1,200 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে এলএনজি থেকে 950 থেকে 1,000 মিলিয়ন ঘনফুট সরবরাহ পেলেও বর্তমানে একটি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয় সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যার সরাসরি প্রভাব পড়ছে গ্যাস নির্ভর শিল্পে। ইতিমধ্যে আমরা ধরেন আন্ডার ক্যাপাসিটিতে চলতেছি, ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, টেক্সটাইল, স্পিনিং ধরেন 60% 65% ক্যাপাসিটি চলতেছে। আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জোনে যেগুলো ফ্যাক্টরি আছে সেখানে আসলে বর্তমানে 1 PSIও আমরা গ্যাস পাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক না হলে চরমভাবে ব্যাহত হবে উৎপাদন ও রপ্তানি। ফলে সময়মতো পণ্য জাহাজীকরণ ও ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। আমি যখন শিপমেন্ট ডেটটা ফেল করতেছি, মানে টাইমলি দিতে পারছি না, দুইটা বড় ধরনের দুইটা সংকট তৈরি হবে। একটা হলো, প্রথম সংকট হলো আমি শিপমেন্ট আমি দিয়ে মাস শেষে বেতনের টাকাটা নিতাম, সেই টাকাটা আমি পাচ্ছি না। তার মানে আমি আগামী মাসের বেতন দিতে গিয়ে কিন্তু একটা সংকট তৈরি হবে। সংকট উত্তরণে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পাশাপাশি আরও অন্তত 2টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে দ্বিমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের অ্যাটলিস্ট এই মুহূর্তে আরেকটা এফএসআরইউ দরকার ছিল। সো ওইটা থাকলে এই ইম্প্যাক্টটা আমাদের অত হতো না। 2টা এফএসআরইউর জায়গায় 3টা থাকে, একটা স্ট্যান্ড বাই টাইপ হবে, এটা অলওয়েজ স্ট্যান্ড বাইও রাখা যাবে না, টু টেকনিক্যাল। তাহলে যদি আরও 2টা যোগ হয় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে বা সমস্যা কমে আসবে। এটি হচ্ছে যে গ্যাস সংকটটিকে অজুহাত হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশে যাতে এলএনজি সম্প্রসারণের উদ্যোগ না নেওয়া হয়। আমি মনে করি যে এফএসআরইউ যেটি নষ্ট হয়েছে, সরকারের নিজস্ব কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে যত দ্রুত সম্ভব সেটি সংস্কারের দিকে নজর দেওয়া দরকার। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি যেসব কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেখানে বিনিয়োগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির। আপনি আছেন ঠিক এই মুহূর্তে আমাদের চায়না অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন অনুষ্ঠান চলছে। অর্থমন্ত্রী বক্তব্য রাখছে, একটু শুনে নিয়ে আসি। আমাদের জীবন জীবিকা সবাই যদি বেঁচে থাকতে হয়, আমাদের বায়োডাইভার্সিটি যদি রক্ষা করতে হয়, এগুলো সব মাথায় রেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। আই এম গ্ল্যাড that Chinese investment has taken into account the biodiversity, the environment, and the living standard of the workers. So I think, thank you very much. It's a great partnership. It's another step towards our friendship, which goes back long time, with the beginning and the founding
of this party that started long time back. It is going from strength to strength, and today's groundbreaking is one more step, one more milestone, and congratulations to all involved. Thank you very much. জি, দেখছিলাম প্রতিবেদন, সেটা পোশাক শিল্পই হোক, যে কোনো শিল্পই হোক, আমাদের আজকে যে প্রতিবেদনটা আমরা দেখলাম, গ্যাস সংকট, আমাদের বিনিয়োগ কিভাবে আসবে যদি গ্যাস সংকট হয়, এবং আমরা দেখছিলাম যে প্রায় অর্ধেকে নেমে এসেছে এরই মধ্যে উৎপাদন। এই যে চলমান গ্যাস সংকটটা নিয়ে আসলে আপনার অভিমতটা প্রথমে জানতে চাই। ধন্যবাদ। আসলে গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু অলমোস্ট অর্ধেকে নেমে এসছে, এই প্রায় 55 থেকে 60% মতো এটা হচ্ছে, এবং এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। এবং এই ব্রিটেন থেকে যে প্রকৌশলীরা এসছেন তারা বলছেন যে আরও 5-7 দিন সময় লাগতে পারে, তো তারা দিন-রাত কাজ করছেন। কিন্তু আলটিমেটলি এই যে টেকনিক্যাল প্রবলেমটা হলো, তো সেটার জন্য আমাদের কন্টিনজেন্সি প্ল্যান দরকার ছিল, যে এরকম সমস্যা হতেই পারে, মানে বড় একটা টার্মিনাল, তো সেখান থেকে হতে পারে। তো আমরা আসলে বিকল্প আর কি করব, মানে আমাদের টেকনিক্যাল ম্যান পাওয়ার এখানে স্ট্যান্ড বাই থাকা দরকার ছিল। যাই হোক, যেটা হয়েছে, তো সেটার জন্য এখন কিন্তু সারা দেশ জুড়ে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় আমরা দেখছি আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান নেই, মানে আমাদের যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগে তাহলে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যায়, মানে এই, এবং এখন সামান্য একটা টার্মিনালে কোনো একটা সংকট তৈরি হয়েছে, পুরো দেশের গ্যাস সংকট এত তীব্র হয়েছে যে উৎপাদনগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, মানে আমাদের কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। না, এটা আমরা মনে করেছি যে বোধহয় এইভাবে চলবে, ভালোই চলবে। তো কখনোই কোনো রকমের যে টেকনিক্যাল যে সমস্ত প্রজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা এই যে ন্যাচারাল গ্যাসের মতো আর কি, যে জ্বালানির যে প্রজেক্টগুলো, সেখানে কোনো না কোনো সমস্যা হয়ই। তো সেটার জন্যে আমাদের ইঞ্জিনিয়ারদের যে পুল, সেটা রেডি রাখতে হয় সবসময়। তো তাদের কাজ থাকুক আর না থাকুক, তো সেটা আমরা গ্রহণযোগ্যভাবে করিনি। এমনকি সেটা কিন্তু অনলাইনেও হতে পারতো, তারা কিন্তু সাপোর্ট দিতে পারতো, তাদেরকে আসতে হলো এবং তাদেরকে কাজ করতে হচ্ছে। তো এই একটা সমস্যা। এবং আলটিমেটলি কি ক্ষতি হচ্ছে আমাদের এখন কিন্তু এই যে সমস্ত ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই, আবার অন্যদিকে যে শিল্পাঞ্চল, ওইখানে তো সবচেয়ে বেশি দরকার। তো এখানে 1-2 দিনের লিড টাইম যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে বায়ারদের কাছে আমরা কি জবাব দেবো? তো এখানে বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো কিন্তু প্রায় অর্ধেক ক্যাপাসিটি নিয়ে কাজ করছেন। তো আলটিমেটলি আমার মনে হয় না যে আমাদের এই যে লিড টাইম, সেটা আমরা ফুলফিল করতে পারবো, এবং একটা বড় সম্পর্ক। যদি উৎপাদন অর্ধেকে থাকে, তাহলে তো লিড টাইম কোনোভাবেই পূরণ করা সম্ভব না, এবং ব্যবসায়ীরা বলছে যে তাহলে আমরা রপ্তানিকারকদের কি জবাব দিব? আপনি একই কথা বলছেন। আসলে এটা তো সমাধান না, সমাধানটা তাহলে কি? সমাধান হচ্ছে কি, যে আমাদের আসলে অল্টারনেটিভ চ্যানেল তৈরি করতে হবে। দেশের ভিতরে কিন্তু বেশ কিছু গ্যাস ক্ষেত্র আছে, তো সেগুলো আমরা এক্সপোর্ট করিনি। আমরা কি করেছি, যে বিদেশ থেকে আমদানি করব, সেটা ওই টার্মিনালের মাধ্যমে দেশে আসবে, এসে তারপরে আমরা এই চাহিদা পূরণ করব। তো না, সেটা একটা উপায় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। দেশের ভিতরে যদি গ্যাস ক্ষেত্র আমরা করতে পারি, খনন করতে পারি, করে আমরা আছে এরকম গ্যাস, এবং বে অফ বেঙ্গলে আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারি। এটা করলে তখন আমাদের দেশের ভিতরে নিজস্ব যে কূপ, সেখান থেকে আসবে গ্যাস, এবং সেটা সবচেয়ে মানে ভালো উপায়, এবং ঝুঁকি মুক্ত থাকারও কিন্তু একটা বড় উপায়। এবং এই যে আপনি বলছেন বে অফ বেঙ্গলকে এক্সপ্লোর করা, আমরা এই গল্প অনেক আগে থেকে শুনছি, এবং অন্তর্বর্তী সরকারও বলেছে, তার আগে আওয়ামী লীগ বলেছে এক্সপ্লোর করবে, দেখবে কি আছে, এবং এই সময় এসে আমরা দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী তিনিও বলছে। কিন্তু আমরা কেন ওই সাহসটা করছি না? এখানে আসলে সংকটটা কোথায়? এখানে আমাদের যথেষ্ট প্রযুক্তিগত দক্ষতা নাই বলে আমরা করছি না, না সংকটটা কোথায়? না, আমরা যে আসলে টেন্ডারগুলোকে ইনভাইট করেছি, তো সেখানকার শর্তগুলো আমার মনে হয় যে একটা সমস্যা। তার কারণ মিয়ানমার গ্যাস পাচ্ছে সমুদ্রপক্ষ থেকে, তো একই তো বে অফ বেঙ্গল, তো সেখানে আমরা কেন পাবো না? তো সেখানে যারা সার্ভে করবেন তাদেরকে নিয়ে আসতে হবে। মাঝখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে একজন মোবিল, তাদের সঙ্গে কথা হয়েছে যে তারা সিসমিক সার্ভে করবে, করে দেখবে আর কি যে কী অবস্থা। তবে এখানে যে গ্যাস আছে, এখান থেকে কিন্তু ইউএসডিএস তারা বলেছে যেখানে ভালো গ্যাসের মজুদ আছে, তো সেটা এক্সপ্লোর করতে হবে আমাদের। তো সবচেয়ে ভালো প্রযুক্তি নিয়ে এসে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে নিয়ে এসে আমরা এখানে করব, এক্সপ্লোর করে তারপরে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যেটা আছে, যদি মডিফিকেশন দরকার হয় তাহলে করে তাদেরকে নিয়ে আসতে হবে। কারণ খরচটা বেশি এখানে, মানে অন্যান্য যে ল্যান্ডের যে সমস্ত সাইটগুলো আছে সেখানকার চাইতে অনেক বেশি খরচ, ঝুঁকিও বেশি আছে, কিন্তু এখানে পাওয়া যাবে, সেখান থেকে আমরা হয়তো ল্যান্ড নিয়ে আসবো। তো এটার জন্য আমাদের ওই ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে যে ইউএস অ্যাম্বাসেডর, তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে বলে ফেলেছেন যে বাংলাদেশের জ্বালানি খাতে তারা বিনিয়োগ করতেন, এবং মার্কিন যে প্রযুক্তি সেটা সবচেয়ে ভালো প্রযুক্তি। তো তারা এখানে আসুক, ওই কোম্পানিগুলো এলে যদি এক্সপ্লোর করেন, করে নিয়ে এসে গ্যাসটা নিয়ে আসেন, এবং তারাও লাভবান হোক, আমরাও লাভবান হই। এইভাবে করলে এই যে মাঝে মাঝে হঠাৎ করে যে বড় সমস্যা তৈরি হলো, যেটা জাতীয় দুর্যোগ হয়ে গেছে, তো সেইটাকে তখন আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারবো। তো ওইটাই আমাদের সবচেয়ে ভালো কাজ হতে পারে। আপনি বলছিলেন আমরা বিভিন্ন কলকারখানায় একই ধরনের সমস্যা দেখছি, সেই প্রসঙ্গে একটু আলোচনা করব। তবে আমাদের হাতে বোধহয় একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটু বিরতি নিয়ে আমরা ফিরছি। জি, বেঁচেন চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
আরো একবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ হাসান। গ্যাস সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানা সহ কারখানার উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। গত 5 দিনে গ্যাসের চাপ না থাকায় উৎপাদনে নেমেছে ধস। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। সেই সাথে শ্রমিক মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। দিনের বেশিরভাগ সময় ঘরে ঘরে চুলা জ্বলেনি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির সারি আরও দীর্ঘ হয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানায়। অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ভোক্তাদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তৈরি পোশাক আর শিল্প কারখানার নগরী হিসেবে পরিচিত নরসিংদীতে গত 5 দিন ধরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে জনজীবন যেমনই অতিষ্ঠ হয়ে উঠেছে, তেমনি পোশাক তৈরিতেও দেখা দিয়েছে উৎপাদন ঘাটতি। ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিক শ্রমিকরা। এমন পরিস্থিতি চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উৎপাদনমুখী সকল প্রতিষ্ঠান। তাই দ্রুত সমাধান চাইছে মালিক শ্রমিকরা। গ্যাসের কারণে মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যাইব। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। বেতন আমরা ঠিক মতো পাবো না, কিংবা সংসার আমরা ঠিক মতো চালাইতে পারতাম না। গ্যাসের ব্যবস্থাটা উনি করে দেয়, সরকারের কাছে আমাদের আকুল আবেদন। ইতিমধ্যে নরসিংদী চৌগালা এলাকার মেসার্স ফকির সাইজিং মিল সহ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। গত মঙ্গলবার থেকে একবারে টোটালি বন্ধ, বুঝছেন? এতে আমাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। শ্রমিকদের বসায় একবারে বেতন দিতে হচ্ছে। মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়েছে যে মিল যদি বন্ধ হয়ে যায় আমরা চাকরি বাকরি কোথায় করবো। অতি দ্রুত গ্যাস কিভাবে বৃদ্ধি করা যায়, গ্যাস সরবরাহ কিভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে সরকারকেও পদক্ষেপ নিতে হবে। এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে নরসিংদী সহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফলে উৎপাদনমুখী শিল্প কারখানা, বাসাবাড়ি সহ পরিবহনগুলোয় গ্যাসের সংকট দেখা দিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে বন্ধ হয়ে যাবে সকল শিল্প কারখানা। তাই মালিক শ্রমিক সবাই চায় এর দ্রুত সমাধান। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জি, আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে রয়েছেন বিআইএসএস এর গবেষণা পরিচালক জনাব মাহফুজ কবির। দেখছিলাম আসলে যেই সংকটটা আসলে আমরা এর আগেও আলোচনা করছিলাম, একই অবস্থা। একটা স্পেসিফিক উদাহরণ আমরা নরসিংদী থেকে দেখলাম, এবং শুধু এটা নরসিংদী নয়, নারায়ণগঞ্জও একই অবস্থা। এবং গত বেশ অনেক দিন ধরেই বলছিলেন যারা বিশেষ করে টেক্সটাইল মিল চালান, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটে, জ্বালানি সংকটে তাদের ব্যবসা প্রায় ধসের মুখে, বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের আলাপ আমরা অনেক শুনেছি। এখনো ওই একই অবস্থা, কি বলবেন? হ্যাঁ, এই নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকার যে পেরিফেরি মানে সাভার, এই অঞ্চলটা তো বাংলাদেশের একেবারে হার্ট, মানে ইকোনমিক হাব এটা। তো এখানে যদি গ্যাসটা সরবরাহ ঠিক মতো না থাকে তাহলে তো এটা বিশাল সমস্যা। এখন এই যে মাঝখানে যে আপনার মহেশখালীর যে সমস্যা আর কি, যে এই জায়গাটাতে এখন এই যে টেকনিক্যাল প্রবলেম, তো সেটা কিন্তু আমাদের এই রিসেন্ট প্রবলেম বলে ভুল হবে। বেশ কিছুদিন ধরে কিন্তু এই সবাই আসলে অভিযোগ করছিলেন যে এই সমস্যা আছে, মানে গ্যাস বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছে না কারখানাগুলো, দিনের বেশিরভাগ সময় সেগুলো বন্ধ থাকছে, তারপরে শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, অথচ উৎপাদন হচ্ছে না। তো এইভাবে হলে তো আসলে হয় না। এখন যেটা আসলে মরার উপরে খাড়ার ঘা হয়েছে। তো আমি মনে করি যে গ্যাস সমস্যার সমাধান না করে এই যে আমরা যে এই চট্টগ্রামে যে আবার নতুন যে শিল্পাঞ্চল যেটা আসলে চাইনিজদেরকে দিচ্ছি, এখন তারা আসলে কিভাবে গ্যাস সিকিউর করবে? এই সংকট আমরা যেমন অর্থনৈতিক অঞ্চল নিয়ে যখন কাজ করেছি, যে চট্টগ্রাম যে অর্থনৈতিক অঞ্চলটি রয়েছে, বিশেষ করে আচ্ছা যাই হোক, তো এই জায়গাগুলোতে আমরা যখন কাজ করেছি তখন দেখলাম যে আসলে একটাই সমস্যা, অবকাঠামো তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, রাস্তাঘাট তৈরি করা হয়েছে, কিন্তু জ্বালানি নেই, যার কারণে উৎপাদন প্রায় বন্ধ। মিরসরাইয়ের ইকোনমিক জোনের কথা বলছিলাম আসলে। হ্যাঁ, না এটাই, এবং এর পাশাপাশি আরও অনেকগুলো তো অর্থনৈতিক অঞ্চল আছে, যে নারায়ণগঞ্জে আছে, বা ইভেন এই পুরো মহেশখালী জুড়ে আরও অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল আমরা চিহ্নিত করেছি। তো এখন এগুলোতে যদি আমরা গ্যাস দিতে না পারি তাহলে তো বিদেশি বিনিয়োগ আসবে না। এই যে বিদেশি বিনিয়োগের যে খরা আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে তারা খুব ভালো করে জানেন যে আমরা ঠিকমতো গ্যাস দিতে পারছি না, এক্সিস্টিং যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো দিতে পারছি না। আবার এই যে মাঝখানে যে এক বড় সমস্যা হলো বে টার্মিনালে, তো এগুলা একের পর এক যে সমস্যাগুলো হচ্ছে, তো এর মধ্যে যেটা বড় সমস্যা হয়ে গেছে সেটা হলো যে মিনিমাম 2 উইকস
এই 2 সপ্তাহ ধরে যদি অর্ধেক উৎপাদন হয়, কারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা ব্যাংক ঋণ পরিশোধ করবে কীভাবে? আর এই মেসেজটা তো চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। তারা যখন বাংলাদেশের বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, কিভাবে তারা নিশ্চিত হবেন যে তাদের উৎপাদনের সময় এই গ্যাসটা ঠিকমতো থাকবে? তো এই জায়গাতে আমি মনে করি যে চাইনিজ এই টেকনোলজি লাগবে এবং একই সঙ্গে চীন এখানে আসতে পারে। আপনি এর আগে বিরতির আগে বলছিলেন যে ইউএসএ সহ আমেরিকা সহ বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহী, তাদেরকে আমরা এখানে মানে তাদেরকে আনতে পারি কিনা, বা চায়নাকে বা এই ধরনের দেশগুলোকে আনতে পারি কিনা? আমরা এই যে ইরান যুদ্ধের পরে আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়েছিল জ্বালানি সরবরাহের ক্ষেত্রে চীন কিন্তু আমাদেরকে পুরো মানে এই যে বিশেষ করে যে ডিজেল এবং অন্যান্য যে পেট্রোলিয়াম প্রোডাক্ট সেগুলো দিয়েছে, তো গ্যাস তো পাচ্ছি আমরা তাদের কাছ থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 15 বছরের চুক্তি, সেই অনুযায়ী যদি আমরা ঠিক মতো পাই, ডেডিকেটেড সাপ্লাই পাই, তো সেটা হলো, এবং আমার ধারণা যে এটার জন্য আলাদা করে একটা টার্মিনাল যদি আমরা তৈরি করি, এটা ভালো। তার কারণ এই যে এখনকার যে টার্মিনাল আছে তো ফুলি ইউটিলাইজড, তো এখন এর পাশাপাশি তখন সেখানে আমেরিকান ইঞ্জিনিয়াররা থাকবে, তারপরে চায়নার জন্য আমরা আলাদা করে করবো আর কি, বিশেষ করে তাদের শিল্পাঞ্চল এবং অন্যান্য জায়গাতে তার যে বিনিয়োগ আছে সেখানে, এবং সার্বিকভাবে এটা সমাধান দরকার। শিল্পাঞ্চল নিয়ে কথা বলছিলেন, আমরা জানি যে চায়না অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন হচ্ছে, আমরা সেই প্রসঙ্গে আসবো। একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ সেজান। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য চায়নার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রামের আনোয়ারায় চায়না অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতির যাত্রায় বিনিয়োগেই হবে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। চায়না অর্থনৈতিক অঞ্চলে প্রায় 800 একর জমিতে 4,189 কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ হবে 20,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস জেটি, 4 লেনের সড়ক, 330 মিটার দীর্ঘ সেতু সহ নানা শিল্প অবকাঠামো। প্রকল্পে প্রায় 2,500 কোটি টাকার চায়না বিনিয়োগ এবং $50 কোটি বেশি বিদেশি বিনিয়োগের আশা করছে বাংলাদেশ। আবারও ফিরছি, আলোচনায় আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এবং স্টাডির গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ মাহফুজ কবির। আমরা চায়না অর্থনৈতিক অঞ্চলের দীর্ঘ 10 বছর পর আজকে দেখলাম যে উদ্বোধন হচ্ছে, এবং এটা নিয়ে একটা বড় আশা। সম্প্রতি আমরা জানি যে প্রধানমন্ত্রী যখন চায়না সফরে গিয়েছেন, সেখানেও বেশ কিছু বিনিয়োগের আশ্বাস আমরা পেয়েছি, এবং এই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে দুই দেশের সম্পর্কের অনেক কিছু নির্ভর করছে। কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, এবং এখানে বিনিয়োগ কিন্তু আমাদের দেশের যে ভবিষ্যৎ এফডিআই সেটার একটা গতি প্রকৃতি তৈরি করে দেবে। আর চীনের যে বিনিয়োগ সেটা কিন্তু বাংলাদেশের অন্য জায়গাতে আছে, আমাদের যে ইপিজেডগুলোতে আছে। কিন্তু শি জিনপিং যখন এসেছিলেন বাংলাদেশের যে চাইনিজ প্রেসিডেন্ট 2016 সালে, ওই সময়ে কিন্তু এটা নিয়ে আমরা বড় নাড়াচাড়া করি এবং খুব দ্রুত যাতে এটা প্রতিষ্ঠিত হয় এবং চীনা বিনিয়োগ যাতে এখানে আসে, তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে যে বিগত সরকারগুলো কিন্তু এটা নিয়ে খুব একটা গা করেনি। এই কারণেই চীনা যে বিনিয়োগের একটা বিশাল সম্ভাবনা ছিল সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি। এর মধ্যে চায়না +1 হয়েছে, ভিয়েতনাম সুবিধা নিয়েছে, কমোডিটি সুবিধা নিয়েছে, কিন্তু বাংলাদেশ এই সুবিধাগুলো নিতে পারেনি। তো এখন এটা একটা বিরাট একটা সুযোগ যে মাননীয় প্রধানমন্ত্রী চীনে গেছেন, সেখান থেকে কিন্তু অনেকগুলো বিনিয়োগের প্রস্তাব এসছে, 11টা বিনিয়োগ প্রকল্প, এটা বড় বড় প্রকল্প সেটা এসছে। সেখানে বিভিন্ন রকমের যে পোর্ট, তো সেগুলো বিশেষ করে যে আমাদের মংলা পোর্ট, তো সেখানে একটা কমিটমেন্ট আছে। আমাদের টেকনিক্যাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এনার্জি, বিশেষ করে ওয়েস্ট টু এনার্জি যেগুলো আছে, আমি মনে করি যে এইখানকার যে স্পেশালিটি সেটা হলো যে এখানে কিন্তু আমরা এই মহেশখালীর মতো করে আরেকটা ছোট হলেও কিন্তু একটা বিয়ে তৈরি করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ওই পুরো অঞ্চলটার মধ্যে যেন রিনিউয়েবল এনার্জি থাকে, যে প্রত্যেকটা এই কারখানার ছাদে যেন আমরা এই প্রযুক্তি, চীনা প্রযুক্তিতে রিনিউয়েবল এনার্জি নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি হবে। আর আমার ধারণা যে জাপানের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে জাপানি যে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে কিন্তু খুব একটা সাকসেসফুল হতে পারেনি। তো এখন চাইনিজ যে ইকোনমিক জোন সেটা যেন সাকসেসফুল হয়, সেটার জন্য বাংলাদেশ সরকার এবং চীনা যে সরকার, এই দুটার মধ্যে কিন্তু একটা বড় রকম সমন্বয় দরকার। এবং আমাদের সবচেয়ে বড় যে কাজটি করতে, জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ এবং পানিটা কিন্তু এখানে একটা বড় সমস্যা। এখনো পর্যন্ত কিন্তু আমরা ঠিক করতে পারিনি যে কত দাম হবে, কতটুকু সাপ্লাই হবে ওয়াটারের, তার কারণ ইন্ডাস্ট্রিতে পানি লাগে, তার ওইখানকার পানি তো নর্মালি ইউজ করা যাবে না, তো সুতরাং এখানে পিউরিফিকেশন দরকার আছে। তো সব মিলিয়ে এই জায়গাতে কোনো ফেলিওর আমরা দেখতে চাই না, এবং
ভবিষ্যতে বাংলাদেশের কর্মসংস্থান বিনিয়োগের একটা বড় জায়গা এইসব হবে। ক্ষেত্রে কি কোনো ধরেন চায়নার সাথে যখন আমার বাণিজ্যিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে, তখন কি আমরা আন্তর্জাতিক কোনো পলিটিক্সের মধ্যে পড়তে পারি কিনা, বা আমেরিকা এখন নতুন করে আপনি জানেন কর আরোপ করেছে, তাদের এই সংক্রান্ত জায়গা থেকে তারা আসলে কোনো প্রতিবন্ধকতা কথা বলবে কিনা, যেহেতু সম্পর্কের ক্ষেত্রে চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো হচ্ছে? চীনের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্ক, এটা সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সমস্ত বাণিজ্য সম্পর্ক তার মধ্যে একটা। এবং চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে বিরাট পরিমাণে অর্থ দিয়ে থাকে লোন হিসেবে আর কি, ট্রেজারিতে বিনিয়োগ আছে, তো সেগুলো আছে। কিন্তু একই সঙ্গে জিও পলিটিক্যাল যে রাইভালরি, কম্পিটিশন, সেটাও তো বাস্তবতা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল সিকিউরিটি ডকুমেন্ট যেটি আছে, তো সেখানেও চীনকে কিন্তু একটা প্রতিযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টা প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমি দেখি যে প্রধানমন্ত্রীর চায়না সফরকে ঘিরে ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে যে আমরা আসলে যুদ্ধ বিমান কিনছি, আমরা আসলে মানে যে ইতিবাচক জায়গা থেকে বরং এমন জায়গায় ফোকাস করা হচ্ছে যেটা আসলে দুই দেশের মধ্যে সম্পর্কের এক ধরনের প্রশ্ন ওঠে। যেমন আমরা জানি যে তিস্তা প্রকল্প নিয়েও কথা উঠেছে। হ্যাঁ, তিস্তা প্রকল্প, সেগুলো নিয়ে কথা উঠতেই পারে। তো তার কারণ তাদের নিজেদের ইন্টারেস্ট আছে, কিন্তু ডিফেন্স আর্টিকেল নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো কমিটমেন্ট বা কোনো এগ্রিমেন্ট কিন্তু হয়নি। তো সুতরাং এগুলো অনেকটাই হাইপোথেটিক্যালি কথা হচ্ছে। আমাদের যে দুই দেশের মধ্যে মানে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সামরিক সহযোগিতা, সেটা তো বহু বছরের পুরনো। বাণিজ্য করিডোর নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কার কথা ভারত থেকে আমরা শুনতে পাচ্ছি। না, এখন করিডোরের কথা যেটা বলা হচ্ছে যে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে যে চীনের করিডোর, তো সেগুলো নিয়ে অলরেডি আমরা গবেষণা করেছি, আমাদের প্রতিষ্ঠান থেকে গবেষণা করেছি আমরা। তো কয়েকটা অল্টারনেটিভ রুট আছে। তো আমি মনে করি যে যেহেতু সমুদ্র পথে বাণিজ্য হচ্ছে, আমরা কিন্তু বাই এয়ার অনেক রকমের পণ্য পাঠাচ্ছি তাদের এখানে, তো সেগুলো তো নর্মালি হচ্ছে। তো তাহলে সেই ক্ষেত্রে এই বাণিজ্য করিডোর হলে সমস্যাটা কোথায়? আমি মনে করি যে সেটা দুটো দেশের জন্য যেরকম লাভজনক হবে, একই সঙ্গে যে পুরো এই রিজিয়নের যে ট্রেড ইনফ্রাস্ট্রাকচার এবং আর্কিটেকচার দুটোই পরিবর্তন। আপনি বলছিলেন আসলে যে বিষয়টি বলছিলেন যে আসলে শুধুমাত্র ইকোনমিক জোন করলেই হবে না, সেখানে যথেষ্ট পরিমাণে জ্বালানি সরবরাহ করতে হবে, প্রয়োজনের আধুনিক প্রযুক্তি। চায়না যেহেতু বিনিয়োগ করবে, চায়নাদের প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ধরনের নবায়নযোগ্য জ্বালানি কিভাবে আনা যায়। একই সাথে আপনি বলছিলেন যে আমাদের বে অফ বেঙ্গল থেকে কূপ খনন করা যায় কিনা, সেখান থেকে উত্তোলন করার সুযোগ আছে কিনা, সেই ব্যাপারে আপনি অনুসন্ধান করার কথা বলেছেন। অনেক ধন্যবাদ জানাব মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম জ্বালানি খাত এবং অর্থনৈতিক অঞ্চল প্রসঙ্গে। এই ছিল আজকের আয়োজনে। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্কগুলোতে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন।